আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। এই বিজেপি যখন আরএসএস, তো সেই আরএসএস নেতা উগ্রবাদী জনাব নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম দিল্লিতে তারা সরকার গঠন করল। তখন ভারতের যে রাজনীতির উগ্রবাদিতা, যেটাকে আমরা একেবারে এক্সট্রিমিস্ট বলি বা ফান্ডামেন্টাল বলি, এটা যেমন আফগানিস্তানে আপনি তালেবান ধরতে পারেন, মধ্যপ্রাচ্যে আপনি আইএস ধরতে পারেন, আল কায়দা ধরতে পারেন, তারপর পাকিস্তানে জশ ই মোহাম্মদ, এরকম যে সংগঠনগুলো রয়েছে, তদ্রূপ হিন্দুদের মধ্যে যে কটি উগ্র সংগঠন রয়েছে তার মধ্যে প্রধানতম যে উগ্র সংগঠন, সেই উগ্র সংগঠনটি হলো আরএসএস। এই আরএসএস এর গঠনের সঙ্গে বাঙালির একটা সংযোগ রয়েছে। আপনারা সবাই বাংলার বাঘ আশুতোষ মুখার্জির নাম জানেন। আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সর্বভারতীয় রাজনীতির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আর তিনি যখন সেই কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ঠিক সেই সময়টিতে তিনি কলকাতা সুপ্রিম কোর্ট, সেটারও তিনি চিফ জাস্টিস ছিলেন। তো এই মহামানব বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতি করতেন এবং শেরেবাংলা ফজলুল হকের সঙ্গে তার ছিল একেবারে দা কুমড়ার সম্পর্ক। তখন বাংলাদেশ রাজনীতি, অর্থাৎ বঙ্গীয় রাজনীতি, অবিভক্ত বাংলার যে রাজনীতি, সেই অবিভক্ত বাংলার রাজনীতিতে শেরেবাংলা ফজলুল হকের কৃষক শ্রমিক প্রজা পার্টি আর শ্যামাপ্রসাদের যে দল, তো সেই শ্যামাপ্রসাদের দল তারা পরস্পরের সাথে যুদ্ধ করত, ফাইট করত এবং পরবর্তীতে আবার তারা যুগপৎভাবে একটি কোয়ালিশন সরকারও গঠন করেছিল, যেটিকে শ্যামাহক মন্ত্রিপরিষদ বলা হয়। তো সেটা টিকেনি। বৃদ্ধ বয়সে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার যে প্রোগ্রেসিভ রাজনীতি বা তার পিতার যে শিক্ষা, সেখান থেকে সরে তিনি উগ্র হিন্দুত্ববাদে ঝুঁকে পড়েন এবং এই আরএসএস, এটার অন্যতম একজন প্রতিষ্ঠাতা রূপে তিনি এই রাজনীতি শুরু করেন। সেই আরএসএস এর যে ধ্যান ধারণা, সেগুলো থেকে ভারতে আরো কয়েকটি উগ্র সংগঠনের জন্ম হয়। তার মধ্যে আরেকটি হলো শিবসেনা। আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন বাল থ্যাকারের। তো বাল থ্যাকারের ছেলেই এখন মহারাষ্ট্রের রাজনীতি পরিচালনা করেন। আর মহারাষ্ট্র হলো এই যে আমরা মুম্বাই বলি, সিনেমার জগৎ মুম্বাই, এই যে রাজ্যটি, সেই রাজ্যটির নাম হলো মহারাষ্ট্র। এই পুরো মহারাষ্ট্রের অঘোষিত সম্রাট ছিলেন বাল থ্যাকারে। আর সেই বাল থ্যাকারের যে রাজনৈতিক দল, সেটার নাম ছিল শিবসেনা। তো শিবসেনা, আরএসএস, এই সংগঠনগুলো ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ীর পরে, তার যখন মানে রাজনীতিক নেতৃত্ব থেকে তিনি ছিলেন অত্যন্ত প্রোগ্রেসিভ। তো তারপরে যখন অন্য নেতৃত্ব এলো, ঠিক সেই সময়টাতে এই আরএসএস এবং শিবসেনা, তাদের সঙ্গে এদের একটা ঐক্য চলে আসে, রাজনৈতিক ঐক্য চলে আসে এবং সেই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদী মূলত আরএসএস এর রিক্রুট, বিজেপি রাজনীতিতে সম্মুখ সারিতে চলে আসেন এবং এসে একেবারে দিল্লির মসনদে প্রধানমন্ত্রী রূপে বসেন। নরেন্দ্র মোদী দিল্লির প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। একজন যোগ্য মুখ্যমন্ত্রী রূপে তিনি গুজরাটে যে মডেল স্থাপন করেছেন, সেটি সারা দুনিয়ার জন্য মডেল। এবং সর্বভারতীয় রাজনীতিতে গুজরাটের মতো এইরকমভাবে নরেন্দ্র মোদী তার নিজের রাজ্যে যেটি করে ফেলেছেন, এরকম আসলে কোনো মুখ্যমন্ত্রী পারেননি। আর সেই কারণে কি হলো, তার লেখাপড়ার মান অত ভালো না, সাধারণ পরিবার থেকে আসছে, কিন্তু তা সত্ত্বেও গুজরাটের মুখ্যমন্ত্রীর রূপে, যাকে বলা হয় এই গুজরাটের কসাই,
সেই কষাটা হলো সে হিন্দু মুসলিমদের যে দাঙ্গা এটা বাঁধিয়ে দিয়েছিলেন ওই বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে, যেটার তিনি ছিলেন মাস্টার মাইন্ড। তো এই কারণে তাকে বলা হয় গুজরাটের কসাই, যেখানে কয়েক হাজার মানুষ এই দাঙ্গায়, বিশেষ করে মুসলিম, মারা যায়, হিন্দুরাও মারা যায়। এবং এই ঐতিহাসিক বাবরি মসজিদ তিনি ভেঙে ফেলেন, এবং এই কারণে আমেরিকা বিক্ষুব্ধ হয়ে তাকে আজীবনের জন্য আমেরিকাতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিল। তো সেই মানুষটি যখন দিল্লির মসনদে বসলেন, তখন তার সেই যে গুজরাট মডেল, তিনি বলেছিলেন যে গুজরাটের যে ডেভেলপমেন্টটা, এটি অল্প একটি জায়গাতে আমি এটা করে ফেলেছিলাম, কিন্তু এটা সর্বভারতীয় রাজনীতিতে, অর্থনীতিতে গুজরাট মডেল অনুসরণ করা সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও যে সকল গুজরাটি ব্যবসায়ী, যেমন এই যে আম্বানি গ্রুপ, আদানি গ্রুপ, এখন যারা সমস্ত ভারতে রাজত্ব করছে, এরা কিন্তু সবাই নরেন্দ্র মোদীর লোক এবং গুজরাট, আদি অরিজিন গুজরাটের তারা ব্যবসায়ী। তো তাদেরকে কেন্দ্র করে সে ভারতের যে একটা ইকোনমি, কর্পোরেট ইকোনমি, ইতিমধ্যে জনাব নরেন্দ্র মোদী গড়ে তুলেছেন। কিন্তু এই ইকোনমি বা এই রাজনীতিকে তিনি যাকে বলা হয় পাকাপোক্ত করার জন্য যে ধর্মীয় উগ্রবাদ তিনি চালু করেছেন, যেমন ইসলাম ধর্মের যারা উগ্রবাদী করে, তারা কেউ হয়তো যুদ্ধ, গেরিলা যুদ্ধ, জান্নাতের টিকিট, বেহেশতে যাওয়া, হুর পরি, এই জিনিসগুলো ব্যবহার করেন। তদ্রূপ নরেন্দ্র মোদী অদ্ভুতভাবে তিনি এই গরুকে বেছে নিলেন। তিনি গরুকে মা ডাকা শুরু করলেন। গোমূত্র সর্বরোগের ওষুধ, গোবর পবিত্র, যদি শরীরে গোবর মাখা হয় করোনা ধরবে না, গোমূত্র পান করলে কোনো রোগ হবে না, গরুকে পবিত্র মা হিসেবে পুজো করলে তার যাকে বলা হয় দুনিয়া এবং আখেরাতে, ইহলোকে এবং পরলোকে মহাকল্যাণ সাধিত হবে। এবং এইটা ভারতীয় উগ্র হিন্দুরা এমনভাবে গ্রহণ করলো যে গরু নিয়ে যে ফেতনা এবং ফ্যাসাদ পুরো ভারতে শুরু হলো। এটা সেই মুসা আলাহিসাল্লামের জমানাতে সূরা বাকারাতে যেটা বলা হয়েছে, বনী ইসরায়েলদের মধ্যে গরু পুজো নিয়ে যে আধিক্ষেত্তা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি আধিক্ষেত্তা ভারতবর্ষে শুরু হয়ে গেল। গরু কুরবানি দেওয়া যাবে না, গরু মাংস খাওয়া যাবে না, গরু মারা যাবে না, গরু জবাই করা যাবে না, এটা যে পশু এটা ভাবাই যাবে না, এটাকে মা ভাবতে হবে। এবং এই যে গরুকেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির একেবারে চরম শিখরে পৌঁছে সারা ভারতে এখন বিজেপির জয় জয়কার। কংগ্রেসও তাদের যে রাজনৈতিক ইতিহাসে বিজেপির মতো এতটা সফল হতে পারেনি। এখন সম্ভবত 3টি রাজ্য, যে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারেনি এখন পর্যন্ত, এছাড়া বাকি সব জায়গাতে, অর্থাৎ দিল্লিতে কেন্দ্রে তারা সরকার গঠন করেছে, আর বাকি সব অঙ্গরাজ্যে তারা তাদের সরকার গঠন করেছে। এবং সর্বশেষ সবচেয়ে প্রোগ্রেসিভ, সবচেয়ে আকর্ষণীয় এবং কৌশলগতভাবে যেটিকে টেকনিক্যালি ভায়াবল মনে করা হয়, সেই রাজ্যটি ছিল পশ্চিমবঙ্গ। এবং সেখানে তারা এই গরু কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি করে পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো একজন যাকে বলা হয় অনুল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আপনি গত 100 বছর ইতিহাস ধরেন, সেখানে আসলে শুভেন্দুর মতো এই পর্যায়ের, এরকম লেখাপড়া জানা, এরকম স্ট্রাকচার, এরকম পর্যায়ের মানুষ কখনো রাজনীতিতে মেম্বার অফ পার্লামেন্টও হয়নি, লোকসভা সদস্য হয়নি। কিন্তু শুধুমাত্র এই গরু কেন্দ্রিক রাজনীতির কারণে সে একেবারে মুখ্যমন্ত্রী হয়ে গেল, তাও আবার মমতা ব্যানার্জির মতো মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরাজিত করে। এখন তাদের টার্গেট পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হওয়ার পরে যেটা হয় যে আপনি বাড়তে 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 একটা সময়তে বাড়বেন, অনেক বাড়বেন। অর্থনীতির একটা সূত্র হলো যে কাম্যতা বাড়তে থাকবে, আবার সেই কাম্যতা ধীরে ধীরে কমতে থাকবে। তো সেই দিক থেকে গরু কেন্দ্রিক, গোমূত্র কেন্দ্রিক এবং যাকে বলা হয় গোবর কেন্দ্রিক তাদের যে রাজনীতি ছিল, সেই রাজনীতিটা হঠাৎ করে এসে মুখ থুবড়ে পড়েছে। এবং এটা এই যে সামনে যে কুরবানি, আজকে আমি যে ভিডিও করছি 25 তারিখে, মে মাসের 25 তারিখে, 3 দিন পরে কুরবানি। এই কুরবানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ,
দিল্লির কিছু অংশ, এ সকল এলাকাতে মুসলিমরা এবার যে যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলে পুরো গরু বাণিজ্য, ভারতের যে গরু বাণিজ্য, এটি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গের যারা কৃষক গরু লালন পালন করতেন এবং এই কুরবানিকে কেন্দ্র করে তারা বাংলাদেশে এই গরু এক্সপোর্ট করতেন। তারপর পশ্চিমবঙ্গের যে সকল মুসলমান রয়েছেন তাদের কাছে গরু বিক্রি করতেন। সেটি শুভেন্দু এসে অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে সরকারিভাবে এই গরু জবাই, কুরবানি উপলক্ষে গরু জবাই নিষিদ্ধ করেছে। এর ফলে উগ্র হিন্দু, মধ্যপন্থা হিন্দু, সাধারণ হিন্দু তাদের মধ্যে রীতিমতো নিদারুণ ক্ষোভ সঞ্চার করেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ একটি দরিদ্র রাজ্য, বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ। এখানে অন অ্যাভারেজে বাংলাদেশে যে দারিদ্র্যের হার তার চেয়ে পশ্চিমবঙ্গে অনেক অনেক বেশি। কেউ হয়তো 2টো গরু পালে, কেউ হয়তো 4টে গরু পালে। বছর শেষে তারা এই কুরবানি উপলক্ষে বিক্রি করে। তো এই কুরবানি উপলক্ষে বিক্রি করে যে আয় রোজগার হয় সেটি দিয়ে তারা মোটামুটি সারা বছর চলে। এই প্রান্তিক খামারিরা বা গৃহস্থ যারা রয়েছে, হিন্দু গৃহস্থ যারা রয়েছে, তারা যেখানে যেখানে মুসলমান অধ্যুষিত রয়েছে সেই এলাকাতে প্রায় সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে এবং সবাই নরেন্দ্র মোদী, তারপরে অমিত শাহ, শুভেন্দু বা শুভেন্দুর মতো অন্যান্য যারা উগ্রবাদী নেতা রয়েছে আসামে, বিহারে, সবাইকে রীতিমতো গালাগাল করছে। এবং এটি সামাজিক মাধ্যমে, বাংলাদেশ তো বটেই, ভারত এবং অন্যান্য জায়গাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এবং এই পশুকেন্দ্রিক যে ভারতের যে ইকোনমি, সেই ইকোনমি অনেকটা মুখ থুবড়ে পড়েছে এবং ওদের যে রাজনীতি, সেই রাজনীতি প্রশ্নের মুখে পড়েছে। এগুলো একটা। অন্যদিকে ভারতের যারা মুসলিম সম্প্রদায়ের যারা নেতা, তারা যুগান্তকারী এবং ঐতিহাসিক কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। তারা বলার চেষ্টা করছে যে মানে এই গরুর মাংস খেতে হবে, এটা কোনো ধর্মীয় বিধান নয়, বা পশু হিসেবে গরু কুরবানি দিতে হবে, এটা ধর্মের কোনো বিধানে নেই। যেমন মরুভূমির কথাই চিন্তা করেন, আরবে সেখানে তো গরু নেই, সেখানে উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে। তো উট, দুম্বা, ভেড়া সেখানে, সেগুলো দিয়ে তো তারা কুরবানি করছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ভারতবর্ষে গরু কুরবানি করতে হবে, নট লাইক দ্যাট। ফলে বিহারের যারা মুসলিম নেতা রয়েছেন, আসামের যারা মুসলিম নেতা রয়েছেন, তারা ঘোষণা দিয়েছেন যে এবারের কুরবানিতে আমরা গরু কুরবানি দেব না, আমরা ছাগল, অন্যান্য যে ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, সেগুলো আমরা কুরবানি দেব। এবং এর ফলে কি হলো, এই যে গরু কেন্দ্রিক যে রাজনীতি, মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে বিভক্তি, এবং এই গরুকে মা বানিয়ে বিজেপির যে ব্যবসা, সেই ব্যবসাটা এই মুহূর্তে এসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। মুসলমানরা যদি সত্যিকার অর্থে ভারতে গরু খাওয়া বন্ধ করে দেয় এবং বাংলাদেশ যদি ভারতের গরু আমদানি একেবারে নিষিদ্ধ করে দেয়, তাহলে এই প্রান্তিক লেভেলে যে সকল গরু এখনো চাষাবাদে ব্যবহৃত হয়, যে সকল গরু রোগাক্রান্ত গরু আমাদের দেশে মানে একেবারে জিরজিরে হাড় সমেত হয়ে গেছে, তো ভারত যে গরু রপ্তানি করে, গরুর মাংস রপ্তানি করে, তাদের যে বিশ্বের বৃহত্তম কসাইখানা রয়েছে তাদের দেশে, ইউরোপ আমেরিকাতে যে গরু বা যেই মানের গরু তাদেরকে রপ্তানি করতে হয়, অলমোস্ট এখন বাংলাদেশে যে গরু তারা পাঠায় বা ভারতীয় মুসলমানরা যে মানের গরু খায়, সেই মানের গরু তারা এক্সপোর্ট করতে পারবে না। এগুলোকে গুলি করে মেরে ফেলতে হবে, মেরে শুধু চামড়াটা বা হাড়গুলো তারা ব্যবহার করতে পারবে। এবং এটা ভারতের যে এখন ভঙ্গুর অর্থনীতি, সেই ভঙ্গুর অর্থনীতির উপর একটা মারাত্মক বিপদগ্রস্ত। কাজেই এই যে গরু নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে, উগ্রবাদ চালু রাখার জন্য যেভাবে গোমূত্র, মলমূত্র, তারপরে শেষে গোমাতা নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে, এগুলো এই সময়টাতে এসে অল অন এ সাডেন বুমেরাং হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।